গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মণি ডাক্তার। আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়াছে, তাই রক্ষে যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে, এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে? কিছু করিতে পারিলাম না এখানেও। আছি তো আজ ১.৫ বছর। শুধু এখানে কেন, বয়স তো প্রায় ৩২-৩৩ ছাড়াইতেই চলিয়াছে। এখনো পর্যন্ত কি করিলাম জীবনে? কত জায়গায় ঘুরিলাম, কোথাও না হইল পসার, না জমিল প্র্যাকটিস। বাগ আচরা, কলরোয়া, শিমুলতলি, সত্রাজিতপুর, বাগানগাঁ, কত গ্রামের নামই বা করিব। কোথাও মাস কয়েকের বেশি চলেই না। এই পলাশপাড়ায় যখন প্রথম আসি বেশ চলিয়াছিল কয়েক মাস। ভাবিয়াছিলাম ভগবান বুঝি মুখ তুলিয়া চাহিলেন, কিন্তু তারপরেই কি ঘটিল, আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই না। এখন মনে হয় কুণ্ডু বাবুদের আড়তে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে, সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে। আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়াছিল। খাতাপত্র লিখিতাম, হাতের লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল। ৮-৯ মাসের বেশি সেখানে ছিলাম। তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, কালীঘাটের কালী মন্দির, কি জায়গাই কলকাতা! চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের ওপর বৃত্তৃষ্ণা হইল। ভাবিলাম ডাক্তারি ব্যবসায় বেশ চমৎকার স্বাধীন ব্যবসা। কুণ্ডুবাবুদের বাড়ির ডাক্তারবাবুকে ধরিয়া তাহার ডিসপেন্সারিতে বসিয়া মাস ২ কাজও শিখিলাম। কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়া পড়াশোনাও করিলাম। তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোর জেলায় পল্লীতে পল্লীতে ঘুরিয়া বেড়াইতেছি। এই গ্রামে ব্রাহ্মণের বাস নাই। হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারো কোঠা বাড়ি নাই, সকলেই নিতান্ত গরিব, সকলেরই খড়ের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও কিন্তু নয়। যদি বলেন এখানে কেন ডাক্তারি করিতে আসিয়াছি, তার একটা কারণ নিকটবর্তী অনেকগুলো গ্রামের মধ্যে এখানেই হাট বসে। এমন কিছু বড় হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড়ো হয়। আটতলায় কখানা খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলিদের ছয়ানি তরফের কাছারি ঘর আছে। কাছারি ঘরখানা দেওয়ালবিহীন খড়ের ঘর। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার আসিয়া মাস ২ থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায়। সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই। ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। সারা মেঝেতে ইঁদুরের গর্ত, মটকা দিয়া বর্ষার জল পড়ে। ঝড় ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও জলে ভিজিতে হয়। ছয়ানির বাবুদের এহেন কাছারি ঘরে নায়েবকে বলিয়া কহিয়া আশ্রয় লইয়া আছি। একাই থাকি। এদিকে সব গায়ের মতো এ গায়েও বন জঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড় বেশি। হাটতলার ৩ দিক ঘিরিয়া নিবিড় বাঁশবন ও আমবাগান। একদিকে সুড়ি জঙ্গলের গা ধরিয়া আধপোয়া পথ গেলে বেত্রবতী নদী, স্থানীয় নাম বেতনা। বন জঙ্গলের দরুন দিনের বেলায়ও হাটতলাটা যেন খানিকটা অন্ধকারই দেখায়। রাত হইলে হাটতলায় লোকজন থাকে না। দু একখানা যা দোকানপত্র আছে
দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে। বনে ঝোপে ঝাড়ে বাঁশবাগানে জোনাকি জলে। কচিত ফুটন্ত ঘেটকোল ফুলের দুর্গন্ধ বাহির হয়। উত্তর দিকে শিমুল গাছটায় পেঁচা ডাকে। আমি একা বসিয়া ভাত রাঁধি, কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি। আজ ৬-৭ মাস একটা পয়সা আয় নাই। হাটে ঢেড়া পিঠাইয়া দিয়াছি। যার আনা ভিজিট লইব, ওষুধের দাম দাগ পিছু ১ আনা। তবুও রোগীর দেখা নাই। ভাগ্যে মুজিবুর রহমান লোকটা ভালো। নিজের দোকান হইতে আজ ৪-৫ মাস ধরিয়া চাল ডাল দেয়। তাই কোন রকমে চলিতেছে। গোয়ালপাড়ার দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে। মুজিবুর এদিকের মধ্যে মাতব্বর লোক। সবাই তার কথা মানে। তাকে ধরিয়া সুপারিশ করাইয়াছিলাম দামু ঘোষের কাছে। কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডাকিয়া ডাকিল গিয়া বলরামপুরের অবিনাশ স্যাঁকড়া কবিরাজকে। অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অশেষ বিশ্বাস। সুবাসিনীকে লইয়া হইয়াছে মুশকিল। বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলিয়া আসিয়াছি। একখানা ভালো কাপড় পর্যন্ত কোনোদিন দিতে পারি নাই। ছেলেটির দুধের দাম ৭-৮ টাকা বাকি। শাশুড়ি ঠাকুরন তাগাদা করিয়া চিঠি দেন। কোথায় পাইব ৭-৮ টাকা? নিজেই পাই না পেটে খাইতে। টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকুরন মহা অসন্তুষ্ট। তিনি ভাবেন কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে। কেউ বলিলে হয়তো বিশ্বাস করিবে না, আজ ৪-৫ মাস একরকম শুধু ভাত খাই। পাড়াগা হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আঁকড়া। পটল ২ আনা সের, আলু ৬ পয়সা, মাছ ৪ আনা ৬ আনার কম নয়। কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর কাঁচা রকমের শাক তুলিয়া আনি মাঝে মাঝে। আজকাল আমের সময়, শুধু আম ভাতে আর ভাত। কতদিন যে শুধু নুন দিয়াই ভাত খাইয়াছি। পাশ করা ডাক্তার নই, কিন্তু তাতে কি? বাড়ি বসিয়া বই পড়িয়া কি আর ডাক্তারি শেখা যায় না? আজ ৭-৮ বছর তো ডাক্তারি করিতেছি। অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে। পাশ করা ডাক্তারের হাতে কি আর রোগী মরে না? ধোপাখালির ইন্দু ডাক্তার আসিয়া বিধু গোয়ালিনীর মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল। তবে কেন যে দুষ্ট লোকে রটাইয়াছে মণি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয়, ইহার কারণ কে বলিবে? আমি গরিব বলিয়া আমার দিকে কেউ ছয় নয়, এক মুজিবর ছাড়া। ওই লোকটা আজ ৩-৪ মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপবাস করিতে হইত। সে আমার জন্য যত করিয়াছে এ অঞ্চলের কেহ তাহার স্বীকেও কোনোদিন করে নাই। তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না। এসব অঁচপাড়া গাঁ, রেল স্টেশন হইতে ১০-১২ ক্রোশ দূরে। কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই। লোকজন নিতান্তই অশিক্ষিত। রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়েই কাজ সারে। ফকির ডাকাইয়া ঝাড়ফুঁক করে বলে অপদেবতার দৃষ্টি হইয়াছে। ডাক্তার ডাকিবার রেওয়াজি নাই। বাড়ি যাই নাই আজ ১.৫ বছর। পলাশপুর আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিতপুরে। তখন হইতেই যাই নাই। বাড়ি মানে শ্বশুর বাড়ি। নিজের বাড়ি ঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতেই। শ্বশুর বাড়ি যাইতে হইলে ৮ ক্রোশ হাটিয়া নাভারন স্টেশনে রেলে চাপিতে হয়। সেখান থেকে মসলন্দপুর স্টেশনে নামিয়া মোটর বাসে যাইতে হবে খোলাপাতা। সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইছামতিতে নৌকায় ৬-৭ ঘন্টা গেলে তবে শ্বশুর বাড়ি। সব শুদ্ধ ৩-৪ টাকা খরচ পড়ে। যখনই টাকা হাতে আসিয়াছে তখনই মণি অর্ডার করিয়া
সুবাসিনীর নামে টাকা পাঠিয়ে দিয়েছি। ৩-৪ টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ ২ বছরের মধ্যে। টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকুরনের আর আমার বিধবা শালীর গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হইয়া উঠিতে হয়। তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সারিয়া নৌকায় চড়িব, সুবাসিনী কনের ঘরে ডাকিয়া বলিল, শোনো, এবার আমায় এখানে বেশি দিন ফেলে রেখো না। তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির। সেই সব পাড়া গায়ে কি আর থাকতে পারবে? এই বা এমন কি শহর? তাছাড়া তুমি যেখানে থাকবে সেইখানেই আমার শহর। এখানে দিদির বাক্যির জ্বালায় এক এক সময় মনে হয় গলায় দড়ি দিই, কি গাঙে ডুবে মরি। সবই বুঝি শুভু, আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও, তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকি ভাবো? তবে কি করি বলো? দরজার বাহিরে পা দিয়াছি, শাশুড়ি ঠাকুরুন ওত পাতিয়াছিলেন। বলিলেন, তুমি বাপু অমনি নিরুদ্দেশ হয়ে থেকো না গিয়ে। আমার এই অবস্থা সংসারে এক পাল কুপুষি কোথা থেকে কি করি বলতো? এক গাড়ি দুধের দেনা গোয়ালার কাছে, ছেঁড়া কাপড় পরে দিন কাটায়। মা হয়ে চোখের সামনে দেখতে পারিনি বলে একজোড়া কাপড় কিনে এনে দিয়েছিলুম, তার দাম এখনো বাকি। তোমার তো বাবু এখান থেকে না চলে গেলে চুলের টিকিই দেখা যায় না। কি যে আমি করি, এমন পুরুষ মানুষ বাপের জন্মে, ইত্যাদি ইত্যাদি। চিনিকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্র থাকিবার সুযোগ আমার হয় নাই। প্রথম প্রথম ভাবিতাম একটা কিছু সুবিধা হইলেই তাহাকে লইয়া গিয়া কাছে রাখিব, কিন্তু বিবাহ করিয়াছি আজ ৬-৭ বছর, তার মধ্যে এই সুযোগ কখনো হইল না। শ্বশুর বাড়িতেই বা গিয়া কতদিন থাকা যায়? একই তো মেয়ে এতকাল ধরিয়া রহিয়াছে, তাহার পর জামাই গিয়া দুদিনের বেশি ১০ দিন থাকিলেই শাশুড়ি ঠাকুরন স্পষ্ট বিরক্ত হইয়া ওঠেন, বেশ বুঝতে পারি। কাজেই বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি। নিজের মান নিজের কাছে। একদিন শুনিলাম পানখোলায় পাঠশালায় একজন মাস্টারের পোস্ট খালি রয়েছে। মুজিবুর রহমানের দোকানে সকালে বিকেলে বসিয়া দুই একটা সুখ দুঃখের কথা বলি। সে আমায় পরামর্শ দিল, মাস্টারির জন্য চেষ্টা দেখতে। বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম। ৭-৮ বছর ডাক্তারি করিয়া তো দেখা গেল পেটের ভাত জুটান দেয়। ও একটা বাঘা চাকুরি করিলে মাস গেলে যত কমই হোক কিছু তো হাতে আসবে। খবর লইয়া জানিলাম মকরন্দপুরের শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালে রওনা হলাম মকরন্দপুরে। মকরন্দপুর এখান হইতে ৭-৮ ক্রোশের কম নয়। সকালে স্নান সারিয়া দুটি চাল গালে দিয়া জল খাইয়া বাহির হইলাম। মকরন্দপুর কোন দিকে আমার ঠিক মতো জানা ছিল না। পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যাইতে কলুরা বলিয়া দিল, জিতপোকায় খেয়া পার হইয়া নখফুলের মধ্য দিয়া গেলে ১.৫ ক্রোশ রাস্তা কম লাগিতে পারে। সকাল ৮টার মধ্যে খেয়া পার হইলাম। একটা ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হইল। মাঠের মধ্যে কিছু দূর গিয়া সে একটা বটগাছের তলা দেখাইয়া বসিয়া দিল। ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাঁদিকে নখফুলের রাস্তা। বেশ রোদ চড়িয়াছে। ছোট্ট একটা খাল হাঁটিয়া পার হইয়া বড় একটা আমবাগানের ভিতরে গিয়া পড়িলাম। এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল। তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতেই একটা কোঠা বাড়ি দেখা গেল। ক্রমে অনেকগুলি দালান কোঠা পথের ধারে দেখা যাইতে লাগিল। অধিকাংশই পুরাতন। প্রাচীন কার্নিশে দেওয়ালে বট অশ্বত্থের চারা গজাইয়াছে। গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বটগাছের ছায়ায় কিছুক্ষণ বসিয়া থাকিলাম। পিপাসা পাইয়াছে। ভাবিলাম
নখ ফুলে কাহারো বাড়ি জল চাহিয়া খাইলেই হইত। এদিকে শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না। পুনরায় পথ হাঁটিতে লাগিলাম। পথে সবাই চাষাদের গা পড়িতে লাগিল। ব্রাহ্মণ মানুষ, যেখানে সেখানে তো আর জল খাইতে পারি না। সুদরপুর, চাত্রা, নলদি, মামুদপুর, তারপরেই পড়িল একটা ছোট্ট মাঠ। বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। কিছু খাইতে পাইলে ভালো হতো, পেট জ্বলিয়া উঠিল। আপাতত জল খাইলেও চলিবে। ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই, এদিকে কোথাও একটা টিউবওয়েল দেয় নাই কোনো গ্রামে। মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুর নাই। মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছাইলাম, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। পৌঁছাইয়া দেখি খেরাঘাট কচুরিপানায় বুঝিয়া গিয়াছে। খেয়ার নৌকাখানা ডুবানো অবস্থায় এপারে বাঁধা। কোনো জনপ্রাণী নেই। কি বিপদ! এখন পার হওয়াটা কি করি? নিকটে একটা চাষাগা, সেখানে খোঁজ নিয়ে চলিলাম। কচুরিপানায় ঘাট বুঝিয়া যাওয়ায় সেখানকার খেয়া আজ মাস ৬ যাবৎ বন্ধ। আর ক্রোশ খানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়িতেছে। এই অবস্থায় মাঠ ভাঙিয়া একক্রোশ নদীর ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো দেখিতেছি বড় কষ্ট। পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম, ওয়াটাক পথ গিয়া একটা বড় শিমুল গাছের নিচে নদী হাঁটিয়া পার হওয়া যায়। অন্ধকারে আধমাইল হাঁটিয়া নদীর পাড়ে একটা শিমুল গাছ দেখা গেল বটে, কিন্তু জল সেখানে বিশেষ কম বলিয়া মনে হইল না। জলে তো নামিলাম। জল ক্রমে হাঁটুর উপর ছাড়াইয়া কোমরে উঠিল। কোমর হইতে বুক, বুক হইতে গলা, কাপড় জামা ভিজিয়া নেতা হইয়া গেল। তখনও জল উঠিতেছে। নাকি আসিয়া যখন ঠেকিল, তখন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়া ডিঙি মারিয়া চলিতেছি। অন্ধকার হইয়া গিয়াছে। ভয় হইল একা এই অন্ধকার অজানা নদী পার হইতে কুমির না ধরে। বড় কুমির না আসুক, দু একটা মেছো কুমিরেরও তো গুতাটা আষ্টা দিতে পারে। কোন রকম ওপরে গিয়া উঠিলাম। কোন দিকে লোকালের নাই, একটা আলো জ্বলে না এই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দুই দিকে রাস্তা গিয়াছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে, ডাইনে না বায়ে, কে বলিয়া দিবে? জনমানবের চিহ্ন নাই কোথাও। ভাগ্য আবার এমনই, ভাবিয়া চিন্তিয়া যে পথটি ধরিলাম সেইটি কি ঠিক ভুল পথ? আধক্রোশ ৩ পোয়া পথ হাঁটার পরে এক বান্দি বাড়িতে জিজ্ঞাসা করিয়া জানিলাম, আমি ৩ পোয়া পথ উল্টো দিকে হাঁটিয়া আসিয়াছি। যাওয়া উচিত ছিল ডাইনের পথে, আর আসিয়াছি বায়ের পথে। আবার তখন ফিরিয়া গিয়া সেই পথের মোড়ে আসিলাম। সেখান হইতে ডাইনের পথ ধরিলাম। এইবার পথে বিষম জঙ্গল, বড় বড় আমবাগান, বাঁশবাগান আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানিতাম এখানে খুব বাঘের ভয়। দিনমানে গরু বাছুর বাঘে লইয়া যায়। একবার আমি একটা রোগীর চিকিৎসা করি, তাহার কাঁধে গোপাঘায়ে থাবা মারিয়াছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা বেজায় কষ্ট। পাকা আম পুড়িয়া পথ ছাইয়া আছে। সব অঞ্চলে এত আম যে আমের দর নাই। তলায় পড়া আম কেউ বড় একটা কুড়োয় না। অন্ধকারে আমের ওপর পা দিয়া পিছলাইয়া যাইতে থাকিল। আম তো ডাল, সাপের ঘাড়ে পা দিলেই আমার ভবলীলা ও ডাক্তার লীলা অচরিয়াত সাঙ্গ করিতে হইবে, তাই ভাবিতেছি। অতি কষ্টে মকরন্দপুর পৌঁছিলাম রাত ৯টার সময়। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় লইলাম, কিন্তু চাকুরি মিলিল না, যাতায়াতি সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলিল, এ মাস নয়, আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেব। স্কুলের অবস্থা ভালো নয়,
ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আসে মাসে 10 টাকা 4 আনা, সেটি ভরসা। ছাত্রদত্ত বেতন মাসে ওঠে মোট 13 শিকে। দুজন মাস্টার কি করে রাখি, তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন। গেল মিটিয়া। আশ্বিন মাস পর্যন্ত খাই খিচে পান খোলা ইট পাঠশালার দ্বিতীয় পণ্ডিতের পদের জন্য বসিয়া থাকিল। বেতন শুনিলাম 5 টাকা, হেড পণ্ডিত পান 9 টাকা। সারাদিন হাঁটিয়া আবার ফিরিলাম পলাশপুরে। সন্ধ্যা হইয়া গেল ফিরিতে, শরীর অত্যন্ত ক্লান্ত, পা টন টন করিতেছে। মুজিবুর জিজ্ঞাসা করিল, কি হলো ডাক্তারবাবু? তাহাকে সব বলিলাম। তারপর নিজের অন্ধকার ঘরের ঘরে ঢুকিয়া ভাঙা লণ্ঠনটা জ্বালিলাম। নদীর ঘাট হইতে হাত মুখ ধুইয়া আসিয়া মাদুরটা বিছাইয়া শুইয়া পড়িলাম। ক্ষুধা খুবই পাইয়াছিল, কিন্তু উঠিয়া রাঁধিবার উৎসাহ মোটেই ছিল না। গোটা কতক আম খাইয়া রাত্রি কাটিল। অন্ধকারে শুইয়া শুইয়া কত কথাই ভাবি। একা একা কাটাইতে হয়, কথা বলিবার মানুষ পাই না। এই হইয়াছে সকলের চেয়ে কষ্ট। ইচ্ছা হয় স্ত্রীকে আনিয়া কাছে রাখিতে। কতকাল তাহাকে দেখি নাই, তাহার একটু সেবা পাইতে সাধ হয়। এই সারাদিন খাটিয়া খুটিয়া আসিলাম, ইচ্ছে হয় কাছে বসে একটু গল্প করুক, দুঃখ কষ্টের মধ্যেও সুখ থাকিবে। কিন্তু আনি কোথা হইতে, খাওয়াই কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার, মাত্র দুখানি দোকান, তাও দোকানিরা বন্ধ করিয়া চলিয়া গিয়াছে। চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকার জোনাকি চলিতেছে। বিলাতি আমড়া গাছটায় বাদুড়ে ডানা ঝটপট করিতেছে। গভীর রাত্রি হইয়াছে, কিন্তু গরমে ঘুম আসে না চোখে। কি বিশ্রী গুমোট! সারা রাত্রি ডুব ট্যাপ শব্দে পাকা আম পড়িতেছে চারিদিকের আম বাগানে। শুইয়া শুনিতেছি। উফ, কি একঘেয়েই হইয়া উঠিয়াছে এখানকার জীবন। সকালে উঠিয়া নদীর ধারে একটু বেড়াইতে আসিয়া সেই হাটতলায় ফিরিয়া আসি। বেশি দূরে কোথাও যাইতে পারি না। কি জানি রোগী আসিয়া যদি ফিরিয়া যায়। সারাদিন ডিসপেন্সারি আগলাইয়া বসিয়া থাকিতে হয় আশায় আশায়। মুদিপোড়া আঁখি বাঁশ রসালের তলে ভ্রান্তি মদে মাতি ভাবি পাইব। পাদপদ্ম কাপে হিয়া দুরু দুরু করি। আর তাছাড়া যাইবা কোথায়? চাষা গা, কোন ভদ্রলোকের বাড়ি নাই যে বসিয়া গল্প গুজব করি। ঘুরিয়া ফিরিয়া সেই আমার ফুটা ঘরের ঘরের ডিসপেন্সারি আর মুজিবরের দোকান, দোকান আর ডিসপেন্সারি। কোনো দিন সন্ধ্যার দিকে পিপিলি পাড়ার বিলের ধারে বেড়াইতে গিয়া দেখি বান্দিরা কি করিয়া ডেঙায় উঠিয়া কোচা ছুড়িয়া কই মাছ মারিতেছে। অন্ধকার দেখিয়া দুটো হয়তো শাক তুলিয়া আনি কোনো দিন। একঘেয়ে আম ভাতে ভাত অখণ্ড প্রতাপে রাজা চালাইতেছে তো বৈশাখ মাসে হইতেই। কতদিন আর ভালো লাগে। আমার নামের কপাল নয়, কাল ওপাড়ার বিষ্ণু কলুর বড় ছেলেকে সন্ধ্যার পরে ঘানিঘরের দরজায় সাপে কামড়াইল। আমি শুনিয়াই ছুটিয়া গেলাম, আমাকে কেহ ডাকিতে আসে নাই বটে। কিন্তু কানে শুনিয়া চুপ করিয়া থাকিতে পারি কি করিয়া? গিয়াই শক্ত করিয়া গোটা কতক বাঁধন দিলাম, 10টা স্থান চিরিয়া পটাশ পারমাঙ্গানেট টিপিয়া দিলাম। এমন সময় পাড়ার লোকে ওঝা ডাকিয়া আনিল। ওঝা আসিয়াই আমার বাঁধন খুলিয়া ফেলিতে হুকুম দিল। আমার নিষেধ কেহই গ্রাহ্য করিল না। বাঁধন খুলিয়া ঝাড়ফুঁক করিতে করিতে রোগী সারিয়া উঠিল। ঝাড়ফুঁক সব বাজে, আমার বাঁধনে আর পটাশ পারমাঙ্গানেটে কাজ হইয়াছিল। নাম হইল সেই ওঝার। যাক, সেজন্য আমি দুঃখিত নই। একজনের জীবন বাঁচিয়া গেল, এই আমার যথেষ্ট পুরস্কার। না খাওয়ার কষ্ট সহ্য করিতে পারি, একঘেয়ে জীবনের কষ্টে একেবারে মারা যাইতে বসিয়াছি। তবুও বসিয়া দিবাস্থানে স্বপ্নে কাটাইয়া মনের কষ্ট মন হইতেই তাড়াই।
টাকা পয়সা হাতে হইলে কি করিব বসিয়া তাহাও ভাবি। সুবাসিনীকে লইয়া আসিব, খোকাকে লইয়া আসিব। নদীর ধারে মুজিবুর জমি দিতে চাহিয়াছে, সেখানে দুখানা খড়ের গড় তুলিব আপাতত। বাড়ির চারিধারে ছোট একখানা ফুল বাগান করিব। সন্ধ্যা পাখাটায় আধ ফুটন্ত বেলকুড়ি এই গ্রীষ্মের সন্ধ্যায় রেকাবি করিয়া তুলিয়া আনিয়া কিছু কিছু সুবাসিনীর খোপায় পরাইয়া দিল। এখানকার তহসিলদারকে বলিয়া কিছু দানের জমি লইয়া চাষবাস করিব। ঘরে যেন বান হইলেও সচ্ছলতা আপনিই দেখা যায়। ভদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসে আছি, দেখি যে একটা ছোট্ট মেয়ে হাটতলার বনের মধ্যে জামতলায় কি খুঁজিয়া বেড়াইতেছে। আমায় দেখিয়া আমার দিকে চাহিয়া রহিল। বলিলাম, কি খুঁজছো ওখানে খুকি? মেয়েটি লাজুক স্বরে বলিল, ঘেটকলের ডগা। কি হবে ঘেটকলের ডগা? কলের ডগা তো খায়। কথাটা জানিতাম না। ঘেটকলের যদি ডগা খাওয়া হয় তবে তো আমার তরকারি কিনিবার সমস্যাই ঘুচিয়া যায়। হাটতলায় চারধরকে বন জঙ্গল দেখিয়াছি, বহু ঘেটাকল আছে, কিন্তু গাছটা চিনিতাম না, নাম শুনিয়া আসিয়াছি বটে। বলিলাম, কই কিরকম দেখি? মেয়েটি বলিল, এই দেখুন, কচু পাতার মতো দেখতে, কিন্তু একটা পাতা তিনটে ভাঁজ করা। কি করে খায়? যেমন ইচ্ছা, ছেঁচকি করে খায়, চচ্চড়িও করে খায়। খাবেন? দেব তুলে? মেয়েটির কাছে একটু চাল দেখাইলাম। ডাক্তারবাবু হইয়া বুনো ঘেটকলের ডগা কি করিয়া খাইব? তবে যদি নিতান্তই খাইতে হয় তো সে এই অজ্ঞানের বন্য উদ্ভিদের প্রতি নিতান্ত কৃপা করিয়াই খাইবে। এই ভাবটা দেখাইবার চেষ্টা করিলাম। বলিলাম, ওসব কচু খেচুর ডগা কে রাখবে? কি করে রাখতে হয় রে? মেয়েটি শিখাইয়া দিল ঘেটাকলের ডগার ছেচকি রাঁধিবার প্রণালী। একাটি ডগা তুলিয়া দিয়াও দিল। যাইবার সময় আমার রান্নাঘরের দিকে চাহিয়া বলিল, এখানে কে থাকে? আমি থাকি? সে কথা নয়, আপনার সঙ্গে আর কে থাকে? রেঁধে বেড়ে দেয় কে? কেউ না, নিজেই। সেই হইতে মেয়েটি আমার একটু কৃপার চোখে দেখিল বোধহয়। যখনই সে হাটতলায় ঘেটাকলের ডগা সংগ্রহ করিতে আসিত, আমায় একাটি দিয়া যাইত। সকালের দিকেও আসিত, আবার বৈকালেও আসিত। আপাতত বৈকালে আপন মনে বসিয়া আছি। মেয়েটি আসিয়া দেওয়ার ঘরে কোচর হইতে কিছু ডুমুর বাহির করিয়া রাখিয়া বলিল, এবেলা হবে কলুদের পুকুর পার হইতে ডুমুর পেরেছিলাম, তাই আপনাকে দুটো দিয়ে যাচ্ছি। মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞাসা করি নাই। মেয়েটি দেখিতে ভালো, বেশ বড় বড় চোখ, বয়স 18-19 হইবে। গায়ের রং যতটা ফর্সা, এসব পাড়া গায়ে তত সুন্দরী গায়ের রং প্রায় দেখা যায় না। তবে ব্রাহ্মণ কায়স্থের ঘরের মেয়ে না, দেখিলেই বোঝা যায়। সেদিন তাহার পরিচয় লইয়া জানিলাম যে এই গ্রামেরই বিধু গোয়ালিনীর অল্প বয়সে বিধবা হইয়াছে, যেমন সাধারণত আমাদের দেশে গোয়ালার ঘরে হয়। মেয়েটি কিছুক্ষণ চালের রাস্তা ধরিয়া দাঁড়াইয়া রহিল। বলিল, আপনার বিয়ে হয়নি? কেন হবে না? তবে বউকে নিয়ে আসেন না কেন? এখানে তো আপনার রান্না বান্নারও খুব কষ্ট। হ্যাঁ, তা তো বটেই। এবার আনবো ভাবছি। মা বাবা আছেন? না। কোথায় আপনার বাড়ি? সে তুমি চিনতে পারবে না, সে অনেক দূর। এইভাবে আলাপের সূত্রপাত। তারপর কতদিন সকালে বিকালে প্রমো আসিত, কোনোদিন ওলের ডাঁটা, কোনোদিন ডুমুর, কোনোদিন একটা চালতা। নিজে যা বনে জঙ্গলে সংগ্রহ করিত তার কিছু ভাগ আমায় না দিয়া তার যেন তৃপ্তি হইত না। মাঝে মাঝে ওইখানটায় দাঁড়াইয়া চালের বাতা ধরিয়া কত গল্প করিত। সরলা বালিকা কাঠ কুটাইয়া শাকপাতা সংগ্রহ করিয়া তার দরিদ্র মায়ের গৃহস্থালীর অভাব দূর করিতে চেষ্টা করিত।
তেমনি এক দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পাবশত তার ভাতের থালার উপকরণও জুটাইয়া যাইত। বড় ভালো লাগিত তাকে। একটা অদৃশ্য সহানুভূতির সূত্রে সে আমাকে বাঁধিয়াছিল এবং বোধহয় আমিও তাকে বাঁধিয়াছিলাম। পলাশপুরের হাটতলায় নিঃসঙ্গ জীবনে একটি মমতাময়ী নারীর সঙ্গে বোধহয় খুব ভালোই লাগিয়াছিল। তাই সে আসিলে মনটা খুশি হইয়া উঠিত। ইদানিং সে আসিত ঘন ঘন, নানা ছলছলে কারণে অকারণে। আসিয়া খেইহারা কথাবার্তায় থাকিয়া যাইত অনেকক্ষণ। একদিন লক্ষ্য করিলাম প্রমো তার বেশভূষার দিকে নজর দিয়াছে। প্রথম যেদিন তার যত্ন করিয়া বাঁধা পাটির দিকে চাহিয়া আমার এ কথা মনে হইল। ফর্সা শাড়িখানা পরিপাটি করিয়া পরিতে শিখিয়াছে। মুখের হাসির মধ্যে একদিন সলজ্জ সংকোচের ভান দেখিলাম। যে ধরনের হাসি তার মুখে নতুন। আর কতভাবেই সেবা করিতে সে চেষ্টা করিত, শাক তুলিতা, তরকারি কুটিয়া দিয়া। আগে আসিয়া চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া থাকিত, ইদানিং দাওয়ার কোণে ওইখানটায় বসিত। তার মুখের ভাব দিন দিন যেন আরো সুশ্রী হইয়া উঠিয়াছিল। পলাশপুরে তো কত লোক আছে, হাটতলায় তো কত লোক যাতায়াত করে। এই দরিদ্র ডাক্তারের নিঃসঙ্গ জীবনের প্রতি কেহই বা অমন-দরদ দেখায় না। তাই বলি, পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায়? গত ফাল্গুন মাসে উপরি উপরি কয়েকদিন সে আসিল না। মনটা উদ্বিগ্ন হইয়া উঠিল। এমন সময় তো কখনো হয়নি। দুদিন পর কোণে গেল বিধু গোয়ালির মেয়ের টাইফয়েড হইয়াছে। কেহ ডাকিতে না আসিলেও দেখিতে গেলাম। দেখিয়া শুনিয়া বুঝিলাম এ বয়সে টাইফয়েড শিবের অসাধ্য রোগ। প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলাম। উহারা ৭ দিন পরে আমার উপর আস্থা হারাইয়া ডাকিল ইন্দু ডাক্তারকে। আমাকে রোগশয্যার পাশে দেখিয়া প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিয়াছিল প্রথম দিন। শুনিলাম ইন্দু ডাক্তার যেদিন দেখিতে আসিয়াছিল, সেদিন সে ইন্দু ডাক্তারের ঔষধ খাইতে চায় নাই। মরণের ৬-৭ দিন পূর্বে হইতে সে অজ্ঞান অবস্থায় ছিল। আজ কয়েক মাস হইল আমি আবার যে একা সেই একা। কে আর আমার জন্য শাক ডুমুর ঘেটকলের ডগা তুলিয়া দিবে? এখন আবার সেই হামড়াতে ভাত। বর্ষা নামিয়া গিয়াছে। রাস্তাঘাটে বেজায় কাদা, মশার উৎপাতও বাড়াইছে। হাটতলার চারিপাশের বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন ধরিয়া মেঘ জমিতেছে। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়া আকাশ একটুখানি ফর্সা হইতেছে, আবার মেঘ উড়িয়া আসিতেছে, আবারও বৃষ্টি। জলে ভিজিয়া মাছের গুড়িগুলি রং আবলুসের মতো কালো দেখাইতেছে। চুপ করিয়া বসিয়া থাকি, মনে হয় কারাগারে আবদ্ধ হইয়া আছি। যখন নিতান্ত অসহ্য হয়, মুজিবুরের দোকানে গিয়া বসি। নিচু চালাঘরের দোকান। রেড়ির তেল, কেরোসিন তেল, জিরে মরিচ, খড়িমাটি, কড়া তামাক, আলকাতরা, পচা সর্ষের তেল, সব মিলিয়ে কেমন যেন একটা গন্ধ ঘরটায়। গন্ধটায় মনটা হু হু করে, মনে হয় না এ কোথায় মুক্তি পাইব কিনা তাই বা কে জানে। জীবনটা যেন কেমন ধরা হইয়া গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অঁচ-পাড়া গায়ে আমার মনে হয় সব সহ্য করে যাওয়া পেতাম, যদি সুবাসিনীও খোকা কাছে আসিত। একবার যখন কলিকাতায় থাকিতাম, ভবানীপুর দিয়া আসিতেছি, দেখি একটি বড় বাড়ি হইতে দলে দলে মেয়েরা বই হাতে করিয়া বাহির হইতেছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবিলাম এ কি, এত মেয়ে আসে কোত্থেকে? ব্যাপার কি এরকমই চলিত? হইতেছে তো। তারপর জানিলাম সেটা একটা মেয়েদের কলেজ। এই চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে। কেমন যেন সব পরনে, কেমন চশমা, কি রূপ! আরেকবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট হইয়া
ছিলাম। একটা বড় লোকের বাড়ির দোতলায় কোনো এক মেয়ে গান গাইতেছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিলাম। অমন সুন্দর মনে করুণার আর কোথাও শুনি নাই। কোথায় বা শোঠান। গানের কয়েকটি লাইন এখনো মনে আছে। প্রিয় তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির দোলে। সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্য নয়। সারাদিন ঝমঝম বৃষ্টির পরে সন্ধ্যার সময় একটু বাদল করিয়াছে। গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলিয়া হাটতলা যেমন নির্জন তেমনি অন্ধকার। ডোবার জলে মনের আনন্দে ব্যাঙ ডাকিতেছে। প্রম যেখানে ঘেটাকোলের ডগা বলিয়া বেড়াইত, ডালটা হইতে দমকা হাওয়া ঝরঝর করিয়া পাকা জামবনের মধ্যে অন্ধকারে জল ভেজা শেওড়াতলার মাখায় পড়িতেছে। নির্জন সন্ধ্যায় একা বসিয়া ভাবি। আশা করি গল্পটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে সেটাও রিকোয়েস্ট করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।